তারা সব ধরনের ফান্ডিং আপাতত কত 60 দিন না কতদিন 90 দিনের জন্য তারা বন্ধ রাখছে। এটা মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। দেখুন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বাংলাদেশের এই সরকারের বিপক্ষে যে একাধিক সিদ্ধান্ত নেবেন তা কিন্তু আমি ধারাবাহিকভাবে বলেছিলাম। এর জন্য কোনো বিশেষজ্ঞ হতে হয় না। ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্যাল যদি জার্নিটা দেখেন তাহলে দেখবেন মোহাম্মদ ইউনূস বিরোধী প্রবলভাবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই বাংলাদেশের সংখ্যালঘুদের হয়ে যখন কথা বলেছিলেন তখনই বোঝা গেছিল একটা মানুষের মানসিকতা বা মনোভাব আন্তর্জাতিক স্তরে ঠিক কিভাবে উনি নিজেকে এস্টাবলিশ করতে চাইছেন। অর্থাৎ নির্বাচনের আগেই যে ব্যক্তি সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে কথা বলেন, তিনি যে নির্বাচনে জিতে এসে তার 180 ডিগ্রি পাল্টি খেয়ে মোহাম্মদ ইউনূসের বন্ধু হয়ে যাবে, এটা ভাবাটাই তো অলীক কল্পনা ছিল। কিন্তু বাংলাদেশের এই সমন্বয়ক, ছাত্রনেতা বা উপদেষ্টারা এই সরল সত্য কথাটি স্বীকারই করতে চায়নি। উল্টে তারা সাধারণ মানুষকে মিথ্যে খবর খাইয়ে তা বোঝানোর চেষ্টা করেছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ডিজেল চুক্তি বা এই যে এলএনজি চুক্তি করে দিয়েছে মোহাম্মদ ইউনূসের সঙ্গে। আসলে পুরোটাই যে ভাওতাবাজি, এবং ডোনাল্ড ট্রাম্প যে চুক্তিটি করেছেন তা আসলে যে আমেরিকাকে কার্যত মসনদে বসিয়ে দিল তা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো এখনো বুঝতে পারেননি। আমি এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও প্রকাশ করে বলেছি যে চুক্তি ডোনাল্ড ট্রাম্প করেছে সেটি আলটিমেটলি বাংলাদেশকে লাটে তুলে দেওয়ার একটি চুক্তি। কারণ এই তেল, এলএনজি বা এই যে ন্যাচারাল এই যে গ্যাস, এই যে লিকুইড ন্যাচারাল গ্যাস তৈরি হবে তার প্রোডাকশনে শুরু হবে 2030-এ। আর 2030-এ যে সরকার বাংলাদেশের মসনদে ক্ষমতায় আসবে তাকে বিপুল পরিমাণ ডলার দিয়ে এই রকম এলএনজি কিন্তু বিদেশ থেকে নিয়ে আসতে হবে। সাধারণত এশিয়ার দেশগুলো যেখানে মিডিল ইস্ট থেকে এলএনজি কেনে, অর্থাৎ কাতার থেকে কেনে, ওমান থেকে কেনে, জর্ডান থেকে কেনে, ঠিক সেখানে মোহাম্মদ ইউনূস নিজেকে বাঁচাতে ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়ে এই ধরনের এক বাংলাদেশের পক্ষে আত্মঘাতী এক সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। পাশাপাশি এই যে এলএনজি আমেরিকা চাইছিল 2028-এর মধ্যে তারা এক্সপোর্টে চীনকে ছাপিয়ে যাবে, কিংবা রাশিয়াকে ছাপিয়ে যাবে, কিংবা বিভিন্ন ক্ষেত্রে মিডিল ইস্টকে ছাপিয়ে যাবে। তার জন্য তারা এমন কিছু দেশকে টার্গেট করেছিল যাদেরকে আমেরিকা যুক্তরাষ্ট্র ফ্রি ট্রেড লাইসেন্স দেয় না। তার মধ্যে নামিবিয়া, জাম্বিয়া, আফ্রিকার একাধিক দেশ এবং বাংলাদেশের নামও কিন্তু ছিল। আর বাংলাদেশ যেহেতু অনেকটা পিছিয়ে আছে, যেহেতু অনেক প্রভাবশালী দেশ আমেরিকা ছাড়া অন্য কোনো দেশের থেকে তেল কেনে, তাই এই সকল পিছিয়ে থাকা দেশের মধ্যে সর্ব উৎকৃষ্ট দেশ বাংলাদেশকে ট্রাম্প প্রশাসন কিন্তু টার্গেট করে। আর এই পুরো বিষয়টা কিন্তু বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণভাবে ভুল বুঝিয়ে ফেলে সাধারণ মানুষকে। বিস্তারিত এ বিষয়ে আমি আর এই ভিডিওতে আলোচনা করছি না। কিন্তু কালকে যখন ইউএস এইড, এই সমস্ত অর্থ সাহায্য করা বাংলাদেশকে বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন, তার পাল্টা হিসাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একটি প্রেস কনফারেন্স করেন। সেই প্রেস কনফারেন্স যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশ স্বীকার করে নিল ট্রাম্পের গুড বুকে মোহাম্মদ ইউনূস সরকার নেই। কারণ তিনি পরিষ্কার বলেছেন তারা জানতেন ডোনাল্ড ট্রাম্প এসে এই ধরনের সিদ্ধান্ত নিতেই পারেন। তার মানে এটাই হলো সরকার আশঙ্কা প্রকাশ করেছিল, আশঙ্কা শব্দটা উনিও ব্যবহার করেছে যদিও, তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন ট্রাম্পের পররাষ্ট্র নীতি বাংলাদেশ কেন্দ্রিক হতে পারে না এবং হবেও না। আলোচনা ভালো বলতে তারা সব ধরনের ফান্ডিং আপাতত কত 60 দিন না কতদিন 90 দিনের জন্য তারা বন্ধ রাখছে। এটা মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। তো তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছে, এভাবেই তো বলছে যে তারপরে দেখবে যে কোনখানে দিতে হয়। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট এসেছেন এবং তিনি তার যে নীতিমালা সেগুলি যে আগের থেকে ভিন্ন, এটা তো সর্বজন বিদিত। কাজে আমাদেরকে দেখতে হবে যে আসলে আলটিমেটলি কি দাঁড়ায়, এবং যে কোনো পরিস্থিতি সৃষ্টি হবে যখন, তখন সেটা আমাদেরকে মোটরস ভিভেন্ডি বের করে নিতে হবে যে আমরা কি করে। ওনার প্রেস কনফারেন্স শুনতে আমার বেশ ভালোই লাগে, মানে অত্যন্ত ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলেন, কিন্তু আসলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন ওনার আসল মানসিকতাটা ঠিক কি প্রকাশ করতে চান উনি সেটা। উনি বলেছেন, আমি এখনো জানি না, সরকারি নোটিশ আসেনি, ট্রাম্প আমাদের যে ফান্ড বন্ধ করেছে সে বিষয়ে আমি এখনো অবধি সরকারিভাবে অবগত নই। অর্থাৎ গোটা বিশ্ব যেখানে জেনে গেল তখন বাংলাদেশ সরকারের কাছে নাকি কোনো নির্দেশিকাই আসেনি আমেরিকার পক্ষ থেকে। তিনি বলেছেন ট্রাম্প নির্বাচনের আগেই বলেছিলেন এগুলো নতুনভাবে বিবেচনা করবেন। তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছেন।
ধরে নেওয়া গেছিল তহবিল তো কমবেই, এবং ধরেও নেওয়া যায় ফাইনাল সিদ্ধান্ত উনি যেটা নেবেন সেখানেও তহবিল কমবে, অর্থাৎ এই অর্থ সাহায্য আমেরিকা বাংলাদেশকে আর করবে না। আমরা এটা অনেক আগে থেকেই আশঙ্কা প্রকাশ করেছিলাম। একদম পরিষ্কারভাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে আমাদের যে ইউএস এইডের ফান্ড কমিয়ে দেবে। আমরা অনেক আগে এটা আশঙ্কা করেছিলাম। মানে ভাবতে পারেন, একটা দেশ জানেই আমেরিকার পররাষ্ট্রনীতি বাংলাদেশ কেন্দ্রিক হবে না, অথচ দিনের পর দিন মার্কেটে খবর খাইয়ে দেওয়া হলো মোহাম্মদ ইউনূসের বন্ধু হলো ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিতেও একাধিক লোক আছেন। এবং আরো এক ছাত্রনেতা বলেছিলেন, আমার বারবার মনে পড়ে কথাটা, তিনি বলেছিলেন আমেরিকার পররাষ্ট্রনীতির উপর বাংলাদেশের কিছু যায় আসে না, তারা ডিপেন্ডও করে না। কিন্তু পরিসংখ্যান বলছে আমেরিকা বাংলাদেশকে প্রায় কয়েক লক্ষ মিলিয়ন ডলার অর্থ সাহায্য প্রতি বছর করে, যার ফলে বাংলাদেশ কিন্তু একাধিক ক্ষেত্রে ভীষণভাবে লাভবান হয়। আর ট্রাম্পের পররাষ্ট্রনীতি এখন যে সম্পূর্ণভাবে মোহাম্মদ ইউনূস বিরোধী, তাতে এই বৃহৎ সিদ্ধান্তের পর কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অনেক এতদিনে বুঝেছেন। আমরা 1 মাস ধরে বলেছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশ কিন্তু সব থেকে বেশি বিপাকে পড়তে পারে। আমাদের কমেন্টে অনেকে অনেক রকম কথা লিখেছিলেন, কিন্তু বিশ্বাস করুন কয়েক কোটি মিলিয়ন ডলার যেখানে ফ্রিতে পাওয়া যায়, সেই টাকা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যদি কমে যায়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক মুদ্রাস্ফীতি এবং পরিকাঠামো যে ভেঙে পড়তে পারে, সেটাই কিন্তু বাস্তব। আমি এই জন্যই আপনাদের বলি, তলিয়ে ভাবার চেষ্টা করুন, গভীরে গিয়ে বোঝার চেষ্টা করুন। হঠকারী যে মিডিয়া যা বোঝাচ্ছে সেই বিষয়ে কর্ণপাত করবেন না। পরিসংখ্যান কি বলে জানেন? 2021 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র $50 কোটি দিয়েছিল বাংলাদেশ সরকারকে। 2022 সালে প্রায় দিয়েছিল $4,70,00,000। 2023 সালে দেওয়া হয়েছিল $4,90,00,000,000। 2024-এ দেওয়া হয়েছিল $4.50 কোটি। এই টাকাটা কিন্তু আমেরিকা ধার হিসাবে দেয় না, এর কোনো সুদ দিতে হয় না, এটা অ্যাজ এ ডোনেশন বা উপহার স্বরূপ দেওয়া হয়। ফলে এর পিছনে কোনো লেনা দেনা থাকে না। কিন্তু আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক রক্ষা করতে পারলেই এই টাকাটা কিন্তু পাওয়া যায়। আপনারা আরো একটা যদি গভীরে ভাবেন, এই বিষয়ে একটা কথা বলতে চাই, যখন বাংলাদেশ এই টাকাটা আমেরিকার থেকে পেয়েছিল, মানে শেষ 50 বছর ধরে পেয়েছে, আজকে নতুন নয়। শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় ছিলেন, অর্থাৎ 2021, 22, 23, 24 শেখ হাসিনা সরকার কিন্তু এই টাকাটা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে ইউএস এইড ফান্ডে পেয়েছেন। অর্থাৎ দেখুন, ইউএসএ তখন কিন্তু ক্ষমতায় আছেন বাইডেন, সেই বাইডেনের বিরাগ ভাজন হয়েছেন শেখ হাসিনা। তা সত্ত্বেও কিন্তু আমেরিকা দিনের পর দিন বাংলাদেশকে এই টাকাটা দিয়েছিল, কারণ শেখ হাসিনাকে তারা সে অর্থে সমর্থন না করলেও একদম অপছন্দের লিস্টে ঢুকিয়ে দেননি। তারা হয়তো সেন্ট মার্টিনস দ্বীপটা পরবর্তীকালে চেয়েছে, সেটা বাইডেনের পররাষ্ট্রনীতি হতে পারে, কিন্তু তার জন্য শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছেন। কিন্তু আমার বক্তব্য এই ফান্ড কিন্তু তারা বন্ধ করেননি। কিন্তু মোহাম্মদ ইউনূসকে এই ডোনাল্ড ট্রাম্প এতটাই অপছন্দ করেন যে তারা সরাসরি এই ফান্ডটাকেই বন্ধ করে দিলেন। আর এর জবাব কি বাংলাদেশের এই সকল মোহাম্মদ ইউনূসপন্থী লোকেরা দেবেন? দেবেন না। আলটিমেটলি এটা সরকারের ফান্ড, এটা মোহাম্মদ ইউনূসের ফান্ডস নয়। এই টাকা সাধারণ মানুষের জন্য খরচ করার কথা, এই টাকা উন্নয়নের জন্য কাজে লাগানোর কথা। আজকে মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক স্তরে তার গ্রহণযোগ্যতা এতটাই মাটিতে মিশিয়ে ফেলেছেন যে তাকে একটা নোবেলজয়ী অর্থনীতিবিদ, নোবেলজয়ী একজন শিক্ষককে, অধ্যাপককে ডোনাল্ড ট্রাম্প এরকম অবহেলা করলেন আন্তর্জাতিক মঞ্চে। এইটা আপনারা ভাবুন তো, কতটা বাংলাদেশের গরিমাটা মাটিতে মিশিয়ে গেল কার্যত। তিনি আর কি বলেছেন আপনারা দেখুন। তিনি বলেছেন, আমরা এটা নতুন বাস্তবতায় আসছি, এটা কোনো সন্দেহ থাকা উচিত নয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হয়েছেন, তার যে নীতিমালা সেগুলো যে আগের থেকে ভিন্ন, এটা তো সবাই জানতেন। অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা এতদিন পর প্রেস কনফারেন্সে এসে বলছেন ট্রাম্পের নীতিমালা সম্পূর্ণ যে আলাদা, এটা নাকি সকলে জানতেন। সকলে জানতেন, অথচ ওনার সরকারের উপদেষ্টা এবং ছাত্রনেতা সমন্বয়করা জানতেন না। তারা মানুষকে দিনের পর দিন ভুল বুঝিয়েছেন যে ট্রাম্প এসেছে, বাংলাদেশের কিছু যায় আসবে না। তাহলে কি আপনাদের ছাত্রনেতারা কিছু জানতো না? না আপনারা সরকারে এমন কিছু ব্যক্তিকে রেখেছেন যারা জেনে শুনে মানুষকে দিনের পর দিন ভুল বুঝিয়েছে? যখন আমরা দিনের পর দিন ভিডিওতে এগুলো বলেছি, তখন আপনার দলের লোকেরা এসে আমাদের কমেন্টে বলেছেন আপনি ভুল বলছেন, ডোনাল্ড ট্রাম্প আসলে কিচ্ছু যায় আসবে না বাংলাদেশের। আজকে আপনার রেজাল্ট দেখুন, $5 কোটি বেমালুম বাজেট থেকে কেটে দিতে হবে মোহাম্মদ ইউনূসকে এই বাজারে। এটা আপনারা তলিয়ে ভাবার চেষ্টা করুন, এর ইম্প্যাক্ট কিন্তু আর্থসামাজিক পরিস্থিতিতে সম্পূর্ণভাবে একটা খারাপ জায়গায় নিয়ে যাবে বাংলাদেশ সরকারকে। আজকে এই ছাত্র নেতাদের আপনারা প্রশ্ন করুন, আপনারা কেন ভুল বোঝালেন? আপনারা কেন পররাষ্ট্রনীতি সম্পূর্ণভাবে ভুল একটা পথে বাংলাদেশকে চালিত করলো আপনাদের পররাষ্ট্রনীতি? আপনারা কেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে আমেরিকার বিরাগ ভাজন হলেন?
আপনারা দিনের পর দিন সংখ্যালঘুর উপর অত্যাচার করে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশকে কালিমালিপ্ত করলেন। কেন আপনাদের নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে আলোচনা হবে? কেন আপনারা সাকিব আল হাসানের মতো আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারকে দিনের পর দিন মিথ্যা মামলায় ফাঁসিয়ে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশকে ছোট করছেন? এই প্রশ্ন বাংলাদেশের মানুষ যদি ক্ষমতা থাকে এই সকল লোক দেখানো পদাধিকারী ব্যক্তিকে করুন, যারা বাংলাদেশের সম্মানকে আজ মাটিতে মিশিয়ে দিলেন। যদি এরপরে ভারতের চক্রান্ত উনি পাবেন নাকি আমি সত্যি জানি না, কারণ ওরা তো সবকিছুতেই ভারতের চক্রান্ত সৃষ্টি করেন। তিনি আর কি বলেছে জানেন? তিনি বলেছেন আমাদের দেখতে হবে শেষ অবধি ঠিক পুরো বিষয়টা কোথায় দাঁড়ায়, এবং পুরো বিষয়টা উনি একটা তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে যে কোনো পরিস্থিতি যখন সৃষ্টি হবে তখন সেটা আমাদের ম্যাটার্স বিহাইন্ড বের করতে হবে, কিভাবে আমাদের স্বার্থ রক্ষা করতে হবে সেটা আমরা ভাবছি। অর্থাৎ এর পিছনে কোন ম্যাটার্স লুকিয়ে আছে, ম্যাটার্স বিহাইন্ড কি আছে তা উনি খুঁজতে চেয়েছেন। অসুবিধা নেই, শুধু এটুকু উনি অন্তত বলেননি বুদ্ধিমত্তার সঙ্গে যে এর পিছনে ভারতের চক্রান্ত আছে, কিন্তু যেটা স্বীকার করলেন যে তিনিও জানতেন, বাংলাদেশ প্রশাসন জানতো ডোনাল্ড ট্রাম্প এলে বাংলাদেশের নামটা কাচি করা হবে। কারণ একটাই, ক্ষমতায় আছে মোহাম্মদ ইউনূসের মতো স্বৈরাচারী একজন শাসক, যিনি দিনের পর দিন রাজনীতির না বুঝে নিজেকে রাজনৈতিক নেতা হিসাবে দেশ চালানোর দায়িত্ব নিয়ে নিয়েছেন, আর প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশকে ডুবিয়ে রেখে দিয়েছেন। এরপরে ছাত্রনেতা বা সমন্বয়কদের থেকে একটা প্রেস কনফারেন্সকে আমি আশা করতে পারি, এই নাহিদ, এই সারজিৎ, এই হাসনাত, এরা কি মিডিয়ার সামনে এসে বলবেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় বাংলাদেশের কিছু যায়ও আসে না? কারণ আমেরিকার পররাষ্ট্র নীতি নাকি বাংলাদেশের ভাগ্যকে নির্ধারণ করে না। আগে আপনারা এত বিপুল পরিমাণে অর্থর যে যোগান সেইটা কিভাবে সামলাবেন সেটা ভাবুন, তারপরে এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কমেন্ট করতে আসবেন। সত্যি কাদেরকে নেতা করলেন, কেন করলেন, তাদের যে প্রেক্ষাপট, তাদের যে দৃষ্টিভঙ্গি, আপনারাও কি ভাবছেন না? এই প্রশ্নের উত্তর কিন্তু ইতিহাসকে কখনো না কখনো এই সকল পররাষ্ট্র উপদেষ্টা, এই সকল নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিসদের দিতে হবে, যারা এরপরেও এই সকল স্বৈরাচারী শাসককে সমর্থন করে যাচ্ছেন। এই ইতিহাসের বোঝা কিন্তু তাদেরকেও বয়ে বেড়াতে হবে, এটুকু শুধু মাথায় রাখবেন। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। সত্যি আজকে এতদিন পর ডোনাল্ড ট্রাম্পের গুড বুক থেকে যে মোহাম্মদ ইউনূসের নামটা কাটা পড়ে গেছে, এতদিন পর স্বীকার করলেন। যখন আপনারা জানতেন তাহলে সম্পর্ক বিল্ড আপ করার জন্য কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিলেন না কেন? কেন আমেরিকা ট্রাম্পের সঙ্গে এখনো একটা মিটিং এর চেষ্টা অবধি করছেন না? চেষ্টা করলেও তো হবে না, আপনাদের তো পাত্তাই দেবে না। কি ভাবছেন কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।